প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শাহিন শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে। আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে কনভার্জন। আজকে এই কনভার্জন টপিকসটি আমাদের টেন্স রিলেটেড একটি টপিকস, অর্থাৎ এই আলোচনাটা আমরা তার আংশিক কিছু আলোচনা আমরা যখন আমরা টেন্স পড়েছি সেখানে অনেকটাই আলোচনা আমরা পেয়ে গেছি। টেন্স ক্লাসটি যারা ভালো বুঝতে পেরেছো তাদের জন্য খুবই সহজতর হবে এই ক্লাসটি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সেন্টেন্সের গঠন পরিবর্তন হওয়ার সাথে সাথে অর্থের পরিবর্তন হওয়াকে কনভার্জন বলে। অর্থাৎ আমরা যখন কোনো একটা বাক্য চেঞ্জ করি, বাক্যকে চেঞ্জ করার সাথে সাথে তার গঠন চেঞ্জ হয় এবং গঠন চেঞ্জ হওয়ার সাথে সাথে কখনো তার অর্থ চেঞ্জ হয়, কখনো অর্থ চেঞ্জ হয় না। যখন অর্থ চেঞ্জ হয়ে যায় গঠন চেঞ্জ হওয়ার সাথে সাথে তখন তার নাম হয়ে যায় কনভার্জন। আর কনভার্জন শব্দটি হচ্ছে নাউন, তার ভার্ব ফর্ম হচ্ছে কনভার্ট। আসো পরবর্তীতে কি রয়েছে দেখি। এখানে বলা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তবে উহাকে নেগেটিভ করার সময় উক্ত অক্সিলারি ভার্বের ডানে শুধুমাত্র নট বসাতে হয় আর ইন্টারগেটিভ করতে উক্ত অক্সিলারি ভার্বটিকে বাক্যের শুরুতে বসাতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে। অর্থাৎ যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন আমরা জানি যখন আমরা টেন্সের ক্লাস পড়েছি কোন কোন টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে আমরা জানি। যে সমস্ত টেন্সে অক্সিলারি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্বযুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, অক্সিলারি ভার্বের ঠিক ডানে যদি আমরা নট ব্যবহার করে দিই তখন কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। পক্ষান্তরে আমরা যদি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে সাবজেক্টের বামে নিয়ে আসি তখনই কিন্তু বাক্যটি ইন্টারগেটিভ হয়ে যাবে এবং তখন বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলে বাক্যটি ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটি দেখার চেষ্টা করি। দেখো এখানে হি ইজ গোয়িং টু স্কুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, এটা ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই না? যেহেতু ইজ এখানে অক্সিলারি ভার্ব, তাহলে আমরা যদি ইজের পরে নট ব্যবহার করে দিই তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ এই জন্য ইজের সাথে আমরা নট ব্যবহার করছি, নেগেটিভ হয়ে গেছে। যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স এজন্য তার পাংচুয়েশনে কোনো পরিবর্তন আসবে না, নিয়ম অনুসারে ফুল স্টপ বসবে। তার পরবর্তীতে আমরা যখন এটাকে ইন্টারগেটিভ আমরা করলাম, ইন্টারগেটিভ করলে কি করি আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের বামে বসাইতে হয়। এজন্য এই ইজকে আমরা হির বামে ব্যবহার করছি, যেমন হির বামে ইজ ব্যবহার করছি। যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য এজন্য বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করে বাক্যটাকে আমরা ইন্টারগেটিভ করে ফেলছি। এখন এখানে আবার আমরা এই বাক্যটাতে কি করলাম, প্রথম করছি হচ্ছে নেগেটিভ, তারপরে করছি আমরা ইন্টারগেটিভ। এখন এই তৃতীয় নম্বর উদাহরণটা নেগেটিভ ইন্টারগেটিভ একত্রে আমরা করছি। নেগেটিভ ইন্টারগেটিভ একত্রে করতে গিয়ে আমাদেরকে দুটি নিয়ম অনুসরণ করতে হয়। যেরকম যখন সাবজেক্ট নাউন হবে অথবা প্রনাউন হবে তখন উভয় ক্ষেত্রে আমরা নাউনকে সংক্ষেপে সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে পারবো, কিন্তু যদি আমরা নটকে লং ফর্মে আমরা লিখতে চাই, এই প্রনাউনের পূর্বে কখনো নটকে আমরা লং ফর্মে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ সাবজেক্ট যদি নাউন হয় নাউনের পূর্বে আমরা নটকে লং ফর্মে ব্যবহার করতে পারবো। আর নটকে যদি আমরা সাবজেক্টের পরে নিয়ে যাই, নটকে তো আর এককভাবে তো আর তাকে শর্ট করা যাবে না, সে অটোমেটিক্যালি লং ফর্মেই থাকবে। তাহলে আসো দেখি এখানে যেরকম এখানে প্রনাউন রয়েছে, সাবজেক্ট হি রয়েছে, এজন্য ইজের সাথে এখানে নটকে শর্ট ফর্ম করা হয়েছে। এখন এখানে যদি আমি হি না দিয়ে যদি আমি এখানে একজন মানুষের নাম দিয়ে দিই, রানা দিয়ে দিই, তখন কিন্তু এখানে এই শর্ট ফর্ম রাখা সম্ভব হবে। কিন্তু আমি যদি চাই এই ইজকে ইজের সাথে যদি আমি ইজের থেকে যদি একটা স্পেস দিয়ে নটকে যদি লং ফর্মে লিখতে চাই তখন কিন্তু এটা কখনোই ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে কিন্তু সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। যেমন এখানে দেখো, এখানে এই উদাহরণে দেখো, এখানে সাবজেক্ট দেখো, তোমার এখানে নাউন রয়েছে। এখানে আমরা যদি তোমার দেখো এখানে হ্যাজ আছে, হ্যাজকে কিন্তু নটের সাথে কিন্তু কি করা হয়েছে, শর্ট করা হয়েছে। এখন আমি যদি চাই
যে হ্যাজকে আলাদা করে নটকে আমরা কি করব লং ফর্মে লিখবো, তাও কিন্তু সেটা সম্ভব। কিন্তু এখানে যদি আমি করিমের পরিবর্তে হি দেই তখন কিন্তু আমার নটকে লং ফর্মে লেখা কখনোই আমাদের সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার পরবর্তীতে আমাদের কি আলোচনা রয়েছে সেটাই একবার দেখার চেষ্টা করব। এখানে বলা হয়েছে নেগেটিভ ইন্টারগেটিভ করতে, এই কথাটা তোমাদেরকে পূর্বের আলোচনায় আমি বলে দিয়েছি, এই জন্য এখানে আর পুনরাবৃত্তি আমি এখানে আর করবো না। তার পরবর্তীতে আমরা চলে যাব। এখানে দেখো আমরা ইতিপূর্বে আমরা জানার চেষ্টা করেছি যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তাকে কিভাবে আমরা ইন্টারগেটিভ করব, কিভাবে আমরা নেগেটিভ করব। এখন আমরা দেখার চেষ্টা করব যে সমস্ত বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না সেই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে আমরা ইন্টারগেটিভ করব। সাধারণত আমরা সরাসরি অক্সিলারি ভার্ব পাই না হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। 12টি টেন্সের মধ্যে আমরা এই দুইটি টেন্সে তাও অ্যাফার্মেটিভ বাক্যে আমরা সরাসরি অক্সিলারি ভার্ব পাই না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যখন নেগেটিভ করি তখন সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করা হয় এবং তার পূর্বে ভার্বের বেস ফর্ম দেওয়া হয়। এবং যদি ইন্টারগেটিভ আমরা করি তখন সাবজেক্টের পূর্বে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করা হয় এবং সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয় এবং বাক্য শেষে কোশ্চেন মার্ক হয়। এখন এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখো এখানে উদাহরণ দেখবো আমরা। উদাহরণটা এখানে দেখো একটা উদাহরণ, হি ইটস ম্যাঙ্গো। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব এখানে নেই। এখানে যে অক্সিলারি ভার্ব নেই কিভাবে আমরা সহজে বুঝতে পারবো? ইতিপূর্বে আমরা ভার্বের ক্লাসে আমরা জেনে ফেলেছি যে একটি বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটি অবশ্যই প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব আছে কি নাই এটা চিন্তা করার আমাদের এখানে আর কোনো সুযোগ নাই। অর্থাৎ এখানে যেহেতু তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে সেই নিয়ম অনুসারে, অর্থাৎ তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কর্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা হির পরে আমরা ডাজ নট ব্যবহার করব। যখন ডাজ নট ব্যবহার করব তখন ইটের সাথে আর এজ ব্যবহৃত হবে না। তাহলে হি লিখলাম, ডাজ নট লিখলাম, তারপরে ইটের সাথে এস না ব্যবহার করে লিখলাম, বাক্য শেষে ফুল স্টপ দিলাম। এভাবে আমাদের নেগেটিভটা হয়ে গেল। এখন যেহেতু ইন্টারগেটিভ করব, ইন্টারগেটিভ তো একবারে সহজ এবং সাবজেক্টের পূর্বে সাবজেক্টের বামে আমরা ডাজ ব্যবহার করব। যেহেতু এখানে হি রয়েছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ ব্যবহার করলাম এবং বাক্য শেষে কোশ্চেন মার্ক দিলাম। তার পরবর্তীতে আমরা এখানে একটা উদাহরণ দেখতেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা আছে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আমরা কিভাবে বুঝবো, অবশ্যই টেন্সের টপিকসে আমরা আলোচনা করেছি। তারপরেও এখানে আমরা একটু স্মরণ করতে চাই, যেহেতু সাবজেক্টের পরে যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে অবশ্যই পাস্ট ইনডিফিনিটকে আমরা কিভাবে নেগেটিভ করব ইতিপূর্বে তোমাদের সামনে আমি উল্লেখ করেছি। যেহেতু এখানে পাস্ট ফর্ম রয়েছে এজন্য সাবজেক্টের পরে আমরা ডিড নট ব্যবহার করব। যখন ডিড নট আমরা ব্যবহার করব তখন এই ডিড নটের পরে কিন্তু ভার্বের আর পাস্ট ফর্ম আর থাকবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি ইন্টারগেটিভ করি তাহলে সাবজেক্টের বামে ডিড ব্যবহৃত হবে এবং এই প্লেড আর পাস্ট ফর্মে না থেকে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে এবং বাক্য শেষে কোশ্চেন মার্ক হবে। তারপরে আমরা দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তীতে আমাদের কি রয়েছে। এখন এখানে এই উদাহরণটাতে আমরা দেখব, এখানে কিন্তু দেখো এটাও কিন্তু এখানে অক্সিলারি ভার্ব রয়েছে। হ্যাভ হচ্ছে এখানে মূল ভার্ব হিসেবে বসছে। এখানে কেন মূল ভার্ব হিসেবে বসছে? হ্যাভ যদি অক্সিলারি হতো তারপরে অবশ্যই একটা ভার্বের থার্ড ফর্ম থাকতো। যেহেতু হ্যাভের পরে ভার্বের কোনো থার্ড ফর্ম নেই তাহলে হ্যাভ এখানে প্রিন্সিপাল ভার্ব। যেহেতু প্রিন্সিপাল ভার্ব এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পূর্বের নিয়ম অনুসারে যেহেতু আয় আছে আয়ের ক্ষেত্রে ডু নট বসে এবং বাকিটা স্বাভাবিকভাবে লিখে বাক্যের শেষে ফুল স্টপ দিয়ে বাক্যটা কমপ্লিট করলে হয়ে যাবে। আর ইন্টারগেটিভ করার সময় সাবজেক্টের পূর্বে ডু ব্যবহৃত হয়। আমরা জানি কর্তা থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ডাজ ব্যবহৃত হয় আর অন্য সকল ক্ষেত্রে ডু ব্যবহৃত হয়। এই জন্য আয়ের ক্ষেত্রে ডু ব্যবহার করে বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। অথবা এখানে আর একটা নিয়ম রয়েছে যে হ্যাভ ভার্ব যদি মূল ভার্ব হয় সেখানে আমরা ডু অথবা ডাজ না ব্যবহার করে হ্যাভ ভার্বকেও সাবজেক্টের পূর্বে বামে ব্যবহার করে আমরা ইন্টারগেটিভ করতে পারি। এই জন্যই এখানে হ্যাভকে আয়ের পূর্বে ব্যবহার করে ইন্টারগেটিভ করা হয়েছে, অর্থাৎ এটা ইন্টারগেটিভটা দুইভাবে করা হয়েছে।
প্রিয় শিক্ষার্থী আসো, এখানে আর একটা উদাহরণ দেখানো হয়েছে যে এখানে আয়ের পরে হ্যাভ ছিল, হির পরে হ্যাজ রয়েছে। এখানে হির পরে হ্যাজ থাকা যখন থাকবে তখন আমরা তিনভাবে নেগেটিভ করতে পারবো। একটা হচ্ছে এখানে দেখো, একটা হচ্ছে হি ডাজ নট ব্যবহার করতে পারবো টেন্সের নিয়ম অনুসারে। যখন ডাজ নট ব্যবহার করব তখন হ্যাজ পরিবর্তন হয়ে হ্যাভ হয়ে যাবে। হ্যাভ হয়ে যাওয়ার পরে ফুল স্টপ। আর ইন্টারগেটিভ করলে সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহৃত হবে, ডাজ ব্যবহৃত হয়ে বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক হবে। আর নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে পূর্বের নিয়ম অনুযায়ী এখানে নেগেটিভ ইন্টারগেটিভ করা হবে। এখানে একটি বিষয়, প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় এখানে উল্লেখ করা হয়নি যে এই বাক্যটাকে আমরা আরেকভাবেও আমরা নেগেটিভ করতে পারি। যেমন সেটা হচ্ছে হি হ্যাজ নো কাউ। এভাবেও কিন্তু আমরা এখানে নেগেটিভ করতে পারি। যখন আমরা এখানে নো ব্যবহার করব তখন কিন্তু কাউয়ের পূর্বে আর আর্টিকেল ব্যবহার করা আমাদের পক্ষে আর সম্ভব হবে না। কেন? নোর পরে যদি কোনো নাউন আসে, নো এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ এই রুলসটা। তার পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের পরবর্তীতে কি রয়েছে। পরবর্তীতে আমাদের রয়েছে প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যদি কোনো বাক্যের বিভার মূল ভার্ব হয় এবং মডাল অক্সিলারি থাকে তাহলে নেগেটিভ করার ক্ষেত্রে এদের পর নট বসিয়ে নেগেটিভ করা হয় এবং ইন্টারগেটিভ করার সময় বিভার্ব এবং মডাল অক্সিলারি বাক্যের শুরুতে বসে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই নিয়মটা আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে বিভার্ব রয়েছে, ইজ রয়েছে। ইজ অবশ্যই এখানে প্রিন্সিপাল ভার্ব। কেন প্রিন্সিপাল ভার্ব? ইজ যদি অক্সিলারি হয় তারপরে অবশ্যই একটা আইএনজি যুক্ত ভার্ব থাকবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। যেহেতু এখানে আইএনজি যুক্ত ভার্বও নেই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও নেই, সেহেতু ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব। যেহেতু ইজ প্রিন্সিপাল ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব হয় তাহলে কিন্তু এখানে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী ডু নট বা ডাজ নট ব্যবহৃত হবে না। যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের ডানে নট ব্যবহার করলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। আর ইন্টারগেটিভ করার সময় এখানে হির ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে ডু অথবা ডাজ সাবজেক্টের পূর্বে না ব্যবহার করে এখানে যে মূল ভার্বটা থাকবে মূল ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো ইন্টারগেটিভ করার ক্ষেত্রে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব আমরা জানি সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, দেখো প্রিন্সিপাল ভার্বই সাবজেক্টের পূর্বে চলে আসছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা 98% ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বগুলি সাবজেক্টের পূর্বে আসে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রিন্সিপাল ভার্বই সাবজেক্টের পূর্বে চলে আসে। তাই না প্রিয় শিক্ষার্থী? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী উদাহরণটা দেখব। যেমন এখানে ক্যান আসছে, ক্যান কিন্তু একটা মডাল ভার্ব। এই মডাল যখন আসে তার আমরা যদি নেগেটিভ করি মডালের পরে এখানে নট দিয়ে দিলে এখানে নেগেটিভ হয়ে যাবে। আর যদি ইন্টারগেটিভ করি সাবজেক্টের পূর্বে মডালটা ব্যবহার করলে আমাদের ইন্টারগেটিভ হয়ে যাবে এবং বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক দিলে আমাদের ইন্টারগেটিভ হয়ে যাবে। তারপরে আমরা দেখব এখানে আমাদের এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার ইউজটুর ব্যবহারটা এখানে রয়েছে। ইউজটু যদি আমরা কোনো বাক্যে পাই, ওই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তখন কিন্তু এই ইউজটুর পরে সাবজেক্টের পরে ডিড নট হবে। ডিড নট হওয়ার পরে কিন্তু ইউজটু আর থাকবে না, এটা বেস ফর্ম হয়ে যাবে। কীরকম? উদাহরণ যেমন হি ইউজ টু লিভ ইন জাপান। এখানে যদি আমরা নেগেটিভ করি হি, তারপরে যে ডিড নট, স্ট্রাকচারে ডিড নট দিলাম। ডিড নট লেখার পরে আর কিন্তু ইউজ টু আর থাকবে না, সেটা চেঞ্জ হয়ে বেস ফর্ম হয়ে যাবে। কেন বেস ফর্ম হয়ে যাবে? আমরা জানি ডিড নটের পরে ডিড নট আসলে তারপরে কিন্তু ভার্বটা বেস ফর্ম হয়ে যায়। এই জন্যই আমরা এভাবে করবো। আর ইন্টারগেটিভ করার সময় নিয়ম অনুসারে ডিড সাবজেক্টের পূর্বে বসবে আর ইউজ টু বেস ফর্ম হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখব যে কোনো বাক্যে যদি হ্যাভ টু হ্যাজ টু থাকে, হ্যাভ টু যেমন হ্যাভ টু হ্যাজ টু এগুলো যদি থাকে তাহলে এদেরকে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে আমরা ইন্টারগেটিভ করব, এটা উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। যেমন এখানে হ্যাভ টু রয়েছে, এটাকে কিন্তু যদি আমরা নেগেটিভ করি তাহলে কিন্তু আমাদের নেগেটিভ করলে ডু নট দিতে হবে। ডু নট দিয়ে তারপরে আমাদের হ্যাভ টু ব্যবহার করতে হবে। আর যদি হ্যাজ টু থাকে তাহলে হ্যাজ টুর ক্ষেত্রে ডাজ নট আসবে নিয়ম অনুসারে। ডাজ নট আসার পরে এখানে এই হ্যাজের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। এভাবে আমরা এটাকে নেগেটিভ করব। আর যে হ্যাড টু থাকলে যেহেতু এটা পাস্ট ফর্মের ক্ষেত্রে এখানে ডিড নট হয়ে যাবে। ডিড নট হওয়ার পরে এই হ্যাডের ফর্মটা চেঞ্জ হয়ে এখানে হ্যাভ হয়ে যাবে।
এই হলো আলোচ্য বিষয়। তার পরবর্তীতে আমাদের এখানে রয়েছে যে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই এসব ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যদি কোনো বাক্যে থাকে এটাকে যদি ইন্টারগেটিভ করতে চাই তাহলে নিয়ম অনুসারে আমরা পূর্বে যেভাবে করছি আমরা সেভাবেই করব। এখানে সাবজেক্ট পূর্বে ডাজ ব্যবহৃত হবে, তারপরে সাবজেক্ট হবে, আর এই হ্যাজটা চেঞ্জ হয়ে হ্যাভ হয়ে যাবে এবং বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক হবে। আর যে হ্যাড টু থাকে নিয়ম অনুসারে ডিড হবে, ডিড হওয়ার পরে সাবজেক্ট হবে, সাবজেক্ট হওয়ার পরে এই হ্যাড চেঞ্জ হয়ে হ্যাভ হয়ে যাবে এবং বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের কনভার্সন সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে কোনো ক্লাসে ভিন্ন প্রেক্ষাপটে তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।